আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা যারা ক্লাস 9 এবং 10 এ পড়ো তোমাদের জন্য আমি গণিত সম্পূর্ণ বইটা সিরিজ আকারে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতিকে প্রকাশ করার জন্য আমাদের যে কয়েকটা সিম্বল জানতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম যে সিম্বলটা আছে একটু খেয়াল করি, এই যে এন, এনটা যদি লেখা যেটা থাকবে, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সেই স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি। যাই হোক, এই স্বাভাবিক সংখ্যাটা গুলো হচ্ছে এক থেকে শুরু করে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে করে ইত্যাদি অনেক অসংখ্য পর্যন্ত হতে পারবে, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপরে 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জেড, যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে প্লাস মাইনাস, অর্থাৎ ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। এখানে শূন্য থেকে শুরু করে প্লাস মাইনাস 1 2 3 4 এগুলা অনেক অসংখ্য হতে পারবে। এরপর আমি 3 নম্বরে যে একটা সিম্বল দিয়ে রেখেছি, এই সিম্বলটার নাম হচ্ছে, এটাকে এলিমেন্ট বা উপাদান সংখ্যাও বলা যেতে পারে, আবার বিলং টু ও বলা যেতে পারে। যাই হোক, এখানে এটা মাথায় রাখবো, এই চিহ্নটা মানে উপাদান। অর্থাৎ আমার এক্স এলিমেন্ট এন যদি থাকে, অর্থাৎ এক্স এর যে উপাদানগুলো সেগুলো এন এর মান হতে পারে, অর্থাৎ এন এর মানগুলো হচ্ছে এক্স এর উপাদান। এটাই হচ্ছে এটাকে ইংলিশে বলা হয় বিলং টু বা এলিমেন্ট, এটাও বলা যেতে পারে বা উপাদান সংখ্যাও বলা যেতে পারে। এরপর আমরা শিখবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। ও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইরকম ভীষণ ঘর মতো একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটার নাম হচ্ছে সাজ দ্যাট, ইংলিশে বলা হবে সাজ দ্যাট, আর বাংলায় হচ্ছে যেন, বাংলায় হচ্ছে যেন। এটাকে এভাবেও লেখা যেতে পারে অথবা একটা টান আকারেও লেখা যেতে পারে। তো এটা আমরা পরে দেখবো। যাই হোক, এটা তোমাদের বইয়ে অবশ্যই এটাই আছে, তোমরা এটা জানলেই হবে, এটা হচ্ছে যেন অথবা সাজ দ্যাট। এরপর মৌলিক সংখ্যা সম্পর্কে যদি আমরা একটু জানি, মৌলিক সংখ্যা জিনিসটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা, যে সকল সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলা হতে গেলে অবশ্যই অবশ্যই দুটো উপাদান হতে হবে। কয়টা উপাদান হতে হবে? অবশ্যই অবশ্যই দুটো উপাদান হতে হবে। একটা এক হতে হবে, আর একটা ওই নির্দিষ্ট যে সংখ্যাটা আছে সেটা হতে হবে। যেমন 7 একটা মৌলিক সংখ্যা, 7কে যদি আমরা ভাঙাই, 7কে ভাঙাইলে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 7, অর্থাৎ 1 এবং 7 এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, সেটা আমরা জানি, তোমরা ক্লাস 8 পড়ে আসছো। এবং মৌলিক সংখ্যাগুলোর মধ্যে 1 কখনো মৌলিক সংখ্যা হয় না। 1 কেন মৌলিক সংখ্যা হয় না? আমি কিছুক্ষণ আগে বললাম যে মৌলিক সংখ্যা হতে গেলে সত্যটা হচ্ছে দুটা, একটা ওই সংখ্যাটা হতে হবে আর একটা হচ্ছে 1 হতে হবে। তো 1 কে যদি আমি ভাঙাই, খেয়াল করে দেখো, দুটো ভিন্ন সংখ্যা পাবো না, একই সংখ্যা পাবো। কারণ 1 কে ভাঙাইলে 1 1ই হয়, এছাড়া আর অন্য কোনো উপায়ে 1 কে ভাঙানো যায় না। যেহেতু 1 কে ভাঙিয়ে দুটি আমি ভিন্ন সংখ্যা পাচ্ছি না, যার কারণে 1 কখনো মৌলিক সংখ্যা হতে পারবে না। এরপর আমরা গুণনীয়ক সম্পর্কে একটু যদি জানি, গুণনীয়ক হচ্ছে ওই সকল জিনিস যে সংখ্যাগুলোকে, অর্থাৎ একটা সংখ্যাকে কত ভাবে ভাঙানো যায়, সেটাই হচ্ছে ওই সংখ্যাটার গুণনীয়ক। যেমন আমরা তোমাদের বইয়ে যেমন 36 আছে, আমি যদি 36টাকে দিয়ে উদাহরণ দেই, 36 এর গুণনীয়ক গুলো কি? 1 কে 36 দিয়ে ভাগ করা যায়, এবং 2 কে যায় 18, 3 দিয়ে যায় 3 বারং 36, আবার হচ্ছে 4 দিয়ে যায় 4 নং 36, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় 6 6 36। তাহলে 36 এর গুণনীয়ক গুলা কি কি? 36 এর গুণনীয়ক হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত নামবো, এরপর নিচ থেকে আবার উপর পর্যন্ত চলে যাবো। তাহলে 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6, যেহেতু 6 দুইবার আছে, একটা লিখছি শেষ। এরপর 9, তারপর হচ্ছে 12 18 36, এই যে সংখ্যাগুলো লিখলাম এগুলাই হচ্ছে 36 এর গুণনীয়ক। এরপর আমরা গুণিতক সম্পর্কে একটু জানি। গুণিতক জিনিসটা হচ্ছে যে সংখ্যাটা থাকবে ওটাকে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে, অর্থাৎ একের পর এক ওটাকে গুণিতক আকারে মানে গুণ করে করে বাড়তে থাকবে। সোজা কথা, আমরা যেমন নামতা পড়ে যাচ্ছি সেই রকম। যদি তোমাকে বলা যায় যে 3 এর গুণিতক গুলো কি কি, তো আমরা কি বলছি? 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, এভাবে করে চলতেই থাকবে। এগুলো হচ্ছে গুণিতক, অর্থাৎ ওই ঘরের নামতা বা ওই সংখ্যাটাকে একবার 1 দিয়ে গুণন করবো, 2 3 4 এইভাবে করে গুণন করে দিতে থাকবো, এগুলাই হচ্ছে গুণিতক। তো আমরা যদি এই কয়েকটা বেসিক ক্লিয়ার থাকি, তাহলে ইনশাআল্লাহ
তোমাদের 1 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নে আর তোমাদের সমস্যা হবে না। এখানে কয়েকটা চিহ্ন সম্পর্কে একটু যদি তোমাদের বলে রাখি তাহলে ভালো হয়। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটার নাম হচ্ছে, আমরা জানি বড় চিহ্ন, এই চিহ্নটার নাম বড় চিহ্ন। আর এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে ছোট চিহ্ন। এটা আমরা অনেক আগে থেকে জানি। এইটাকে ইংলিশে বলা যায় হচ্ছে গ্রেটার দেন, এটাকে বলা হয় লেস দেন। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের সবসময় এটা, আমি যেহেতু অনেকদিন থেকে প্রাইভেট পড়াই তো যা জানি যে ছাত্রদের সাধারণত এটাতে সমস্যা হয়, সেটা হচ্ছে চিহ্নটাকে বলতে পারে না, অথবা আর একটা জিনিস সমস্যা হয় সেটা হচ্ছে কোন দিকের মান বড় আর কোন দিকের মান ছোট, এটাতেও সমস্যা হয়। তো আমি দেখো আমাদের হাতে একটা বাহু আছে, এই এটাকে যদি আমরা চিন্তা করি তো এই জায়গায় ফাঁকা যে মানটা থাকবে, অর্থাৎ ফাঁকা যেদিকে ঘরটা থাকবে এই দিকের মান সব সময় বড় হবে। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলেই হবে। আর এই দিকের মান হবে ছোট, শেষ। এটা মান ছোট, এটা মান বড়, অর্থাৎ ফাঁকার দিকের মান বড় হবে আর তীক্ষ্ণ যেদিকে থাকবে সেদিকের মান ছোট হবে। জাস্ট এইটুকু মনে রাখলেই তোমার এই কনসেপ্টটা আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাঝখানে যদি একটা এরকম সমান চিহ্ন দেওয়া থাকে তাহলে খেয়াল রাখবো এই মানটাকে বলা যাবে বড় এবং সমান, অর্থাৎ আমাকে বড় নিতে হবে এবং ওর সমানও নিতে হবে। এই কয়টা জিনিস যদি তোমরা ভালো জানো তাহলে ইনশাআল্লাহ এখানকার 1 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলা খুব দ্রুত সলভ করতে পারবা। এখন এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এটাকে কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এখানে খেয়াল করো, এখানে দেওয়া আছে n, তাহলে n যেহেতু দেওয়া আছে তাহলে লিখবো এখানে n ইকুয়াল, n কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হয়? 1 2 3 4 5 6 এইভাবে করে ইত্যাদি। এরপর যে কাজটা করতে হবে, এখানে আমি কি বলেছি এর আগে যে এই চিহ্নটা মানে হচ্ছে উপাদান সংখ্যা, অর্থাৎ n এর যে উপাদানগুলো হবে সেটা x এর উপাদান হবে। তো এটা যদি হয় তাহলে এখন x ইকুয়াল 1 হলে, x এর মান যদি 1 হয় তাহলে কি হবে? x স্কয়ার দেওয়া আছে, তাহলে x স্কয়ার ইকুয়াল 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে কি হয়? 1। এখন খেয়াল করি আমি কি বলছি, যেদিকে ফাঁকা থাকবে সেদিকের মান সবসময় বড় হতে হয়। তাহলে খেয়াল করো 9 এবং 1, এই 1 কি কখনো 9 এর চেয়ে বড় হতে পারে? কখনোই না, যার কারণে এটা হচ্ছে কাটা। এবং x এর উপরে কিউব যেহেতু দিয়েছে তাহলে x কিউব মানে হচ্ছে 1 এর উপরে কিউব 1। এখানে খেয়াল করো অবশ্যই 1 এর চেয়ে 130 বড়, যার কারণে ওটা কাটা যাবে। এরপর x ইকুয়াল 2 হলে x স্কয়ার 2 এর উপরে স্কয়ার দিলে 4, অবশ্যই এটাও কাটা যাবে কারণ 9 এর চেয়ে 4 বড় না, ছোট। এবং x কিউব 2 এর উপরে কিউব, 2 এর উপরে কিউব দিলে হয় 4 130। 3 হলে x স্কয়ার, এখানে দেখো 3 3 কত হয়? 9। এটা যদি হয় তাহলে একটু খেয়াল করি এই জায়গাটায় আমরা অনেক ক্ষেত্রে ভুল করি। খেয়াল করো 9 কখনো কি 9 এর চেয়ে বড় হতে পারে? কখনোই না, যার কারণে এটাও কি যাবে কাটা। এবং x কিউব 3 এর উপরে কিউব তাহলে হচ্ছে 27 130। x ইকুয়াল যদি 4 হলে x স্কয়ার 4 এর উপরে স্কয়ার 4 4 16। এখন খেয়াল করো তো 9 এর চেয়ে অবশ্যই 16 বড়, যার কারণে এটা কাটা যাবে না। এবং x কিউব 4 এর উপরে কিউব, আমরা যদি 4 এর উপরে কিউব দেই তাহলে অবশ্যই কত হবে? 64। এরপর x ইকুয়াল যদি 5 হয়, x স্কয়ার ইকুয়াল 5 এর উপরে স্কয়ার তাহলে 5 5 25, 9 এর চেয়ে অবশ্যই 25 বড়। এবং x কিউব 5 এর উপরে কিউব দিলে কত হয়? 125। এরপর x ইকুয়াল যদি 6 হয়, x স্কয়ার ইকুয়াল 6 এর উপরে স্কয়ার তাহলে 6 6 কত হয়? 36, 9 এর চেয়ে অবশ্যই 36 বড়। এবং x কিউব ইকুয়াল 6 এর উপরে যদি আমি কিউব দেই তাহলে খেয়াল করো 6 এর উপরে কিউব দিলে হয় হচ্ছে 216। একটু খেয়াল করি 130 এর চেয়ে কি 216 ছোট? মানে এখানে যে সত্যটা আছে সেটাতে বোঝা যাচ্ছে আমি কি বলছি যে যেদিকে ফাঁকা চিহ্ন থাকবে সেদিকে বড় হতে হবে।
এখন দেখো এই মানটা বড় নাকি এই মানটা বড়? অবশ্যই এটা বড়। যেহেতু এটা বড়, চিহ্নটা এইদিকে হওয়ার কথা ছিল, যেহেতু নাই, যার কারণে এটা কাটা। এখন খেয়াল করবো আমরা এটা কতদূর পর্যন্ত লিখবো। যখন আমার একটা ঘর কাটা যাবে, এরপর আর আমাকে নিচে লিখতে হবে না। তাহলে আমি এখন খেয়াল করব, এখানে যে আমার দুটো ঘরে দেওয়া আছে দুই পাশে, খেয়াল করব কোন কোন ঘরে আমার কোনো মান কাটা যায়নি। খেয়াল করো, এই ঘরটা এবং এই ঘরটা, এই দুটো ঘরে দেখো এক পাশেও আমার কোনো পাশে কাটা যায়নি। যেহেতু এই দুটো ঘরে প্রথমটাও আমার কাটা যায়নি, দ্বিতীয়টাও কাটা যায়নি, যার কারণে এটার অ্যান্সার হবে অতএব নির্ণীয় সেট সমান 4 এবং 5। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা যদি খ নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি, একটু খেয়াল করবো, আগের অঙ্কটাতে এন দেওয়া ছিল আর এই অঙ্কটাতে জেড দেওয়া আছে। আমি এর আগে তোমাদের যখন প্রথমে বোঝাইছি তখনই বলছিলাম জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা হচ্ছে 0 প্লাস মাইনাস 1, এরপর প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, এইভাবে করে চলতে থাকে ইত্যাদি। তো এখন খেয়াল করি, এখানে আগের মতোই, যেহেতু জেড মানে হচ্ছে প্লাস 0 থেকে প্লাস মাইনাস 1 2 3 এইভাবে, তাহলে অবশ্যই এক্স এর মানগুলোও হচ্ছে ওইটাই। তাহলে লিখব এখন x ইকুয়াল প্লাস মাইনাস 1 হলে, খেয়াল করো প্লাস মাইনাস 1 মানে কি, একবার প্লাস 1 একবার মাইনাস 1, তাহলে আমার কি দেওয়া আছে x স্কয়ার। x স্কয়ার ইকুয়াল 1 এর উপরে স্কয়ার যদি দেই, তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে কি হয় 1, 5 এর চেয়ে কি এক বড়? কখনোই না, এটা কাটা। এবং x কিউব মানে 1 এর উপরে কিউব, 1 এর উপরে কিউব দিলে আমার 1 এই হয়। ঠিক আছে, এখন x এর মান তো একবার প্লাস 1 বসাইছি, এবার বসাবো কি মাইনাস 1। তাহলে একটু খেয়াল করি, এখানে আরেকটা যে কথা মাথায় রাখবা, মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয়, মাইনাসের উপর পাওয়ার যদি কখনো জোর হয়, তাহলে চিহ্ন সবসময় প্লাস হবে। আর মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে চিহ্ন সবসময় মাইনাস হবে। একটু খেয়াল করি এখানে, তাহলে 1, তাহলে এটা 5 এর চেয়ে এক বড় না, এটা কাটা। এবং x কিউব মাইনাস 1 এর উপরে কিউব, মাইনাস 1 এর উপরে কিউব যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস 1 হচ্ছে 130। এরপর x ইকুয়াল প্লাস মাইনাস 2 হলে x স্কয়ার একবার 2 তার উপরে স্কয়ার 4 টাকাটা, এবং x কিউব 2 এর উপরে কিউব, তাহলে হচ্ছে 8। এরপর x স্কয়ার মাইনাস 2 এর উপরে এবার হবে, তাহলে মাইনাস 2 এর উপরে স্কয়ার দিলেও 4 হয় 5, এটাও কাটা। এবং x কিউব, তাহলে মাইনাস 2 এর উপরে কিউব, মাইনাস 2 এর উপরে কিউব দিলে হচ্ছে মাইনাস 8, এটাও কাটা যাবে না। কেন কাটা যাবে না? কারণ 36 এর চেয়ে বলছে 36 এর সমান অথবা 36 এর চেয়ে ছোট, মাইনাস 8 তো অবশ্যই 36 এর চেয়ে ছোট। এরপর x ইকুয়াল প্লাস মাইনাস 3 হলে, তাহলে x স্কয়ার 3 এর উপরে স্কয়ার 9, এটা তো ঠিক আছে। x কিউব, তাহলে 3 এর উপরে কিউব 27, এটাও ঠিক আছে। x স্কয়ার মাইনাস 3 এর উপরে স্কয়ার, মাইনাস 3 এর উপরে স্কয়ার দিলে এটা সত্য ঠিক আছে। এবং x কিউব মাইনাস 3 এর উপরে কিউব, তাহলে হচ্ছে মাইনাস 27। এখন খেয়াল করি এটা ঠিক আছে। এরপর সেম ভাবে x ইকুয়াল প্লাস মাইনাস 4 হলে x স্কয়ার 4 এর উপরে স্কয়ার 16, ঠিক আছে। এবং x কিউব অর্থাৎ 4 এর উপরে কিউব 64। 64 কখনো 36 এর সমান অথবা 36 এর চেয়ে ছোট হতে পারে না, যার কারণে এটা কাটা। তাহলে এবার x স্কয়ার মাইনাস 4 দিয়ে দেখি, তাহলে মাইনাস 4 দিলে আবারও 16,
এরপর এক্স কিউব মাইনাস 4 তার উপরে কিউব, এখন হবে মাইনাস 64। একটু খেয়াল করি এই জায়গায়, যদিও বা আমি প্লাস 64টাকে কেটে দিচ্ছি, কিন্তু 36 এর চেয়ে মাইনাস 64 অবশ্যই অবশ্যই ছোট সংখ্যা, যার কারণে মাইনাস 64টাকে কাটা যাবে না। এরপর আবারও এক্স প্লাস মাইনাস যদি 5 হয় তাহলে এক্স স্কোয়ার, 5 এর উপরে স্কোয়ার, তাহলে থাকতেছে হচ্ছে 5 × 25 5, এবং এক্স কিউব 5 এর উপরে কিউব, তাহলে হচ্ছে 125, তো এটাও কাটা যাবে। আবার এক্স স্কোয়ার মাইনাস 5 এর উপরে স্কোয়ার দিলে হচ্ছে 25, এবং খেয়াল করো এক্স কিউব অর্থাৎ মাইনাস 5 এর উপরে কিউব দিলে মাইনাস 125, এখানে 70। অর্থাৎ আমি এখান থেকে এইটুকু বুঝতেছি যে আমার প্রথম প্লাসের মানটা যদি কাটাও যায়, কিন্তু মাইনাসের মান যেটা আসবে সেটা কখনো কাটা যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমি বুঝতে পারলাম নির্ণয় সেটটা হচ্ছে কি, একটু খেয়াল করো, আমার 3 একটা দিকেও কাটা যায়নি, এই পাশেও ঠিক আছে, এই পাশেও ঠিক আছে। আচ্ছা, এরপর যখন আমি 4 চলে গেলাম, এই পাশে ঠিক আছে, বাট এই পাশে গিয়ে কি কাটা, যার কারণে আমাকে 4 নেওয়া যাবে না, এই ঘর নেওয়া যাবে না, প্লাস 4 নেওয়া যাবে না। কিন্তু -4 এর দিকে খেয়াল করো, এটা অপশনও ঠিক আছে, এই অপশনও ঠিক আছে, আবার -5 এর ক্ষেত্রেও ঠিক আছে, -6 এর ক্ষেত্রেও ঠিক থাকবে। অর্থাৎ আমার সেটটা হবে এমন, মানে হচ্ছে এইভাবে করে -5, তারপরে -4 -3, আমি যাই দেই না কেন সেগুলো হবে। এরপর 0 0, আমি এখানে 0 দিয়ে বসাই নাই, সরি, এখানে x = 0 হলে x স্কয়ার, 0 এর উপরে স্কয়ার, 0 কখনো 5 এর সমান হতে পারে না, এবং x কিউব 0 এর উপরে কিউব দিলে হচ্ছে 0, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এই মানটা যেহেতু ঠিক নাই, যার কারণে আমি লিখতে পারবো -3 এরপরে হচ্ছে 3, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে একটু খেয়াল করো, এখানকার মানগুলোর ক্ষেত্রে আমি -3 -4 -5 -6 -7 এভাবে করে যত দূরে নিয়ে যাই না কেন এগুলো নেওয়া যাবে, বাট সেজন্য আমি এখানে ডট ডট দিয়ে রাখলাম। এটা তোমাদের বইয়ে এইভাবে করে ডট ডট দেওয়া আছে। তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যানসার। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে 36 1 গুণন 36, তারপরে 2 গুণন 18, 3 গুণন 12, 4 গুণন 9, 6 গুণন 6। অতএব 36 এর গুণনীয়ক গুলো হলো, তাহলে 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 12 18 এবং 36। যে এটা আমি কেন দেখাইলাম না, কিছুক্ষণ আগে আমি এটা দেখাইছি, যার কারণে এটা আর বারবার বোঝাই দিলাম না। তাহলে 6 এর গুণিতক, গুণিতক মানে কি, গুণিতক গুলো হলো, গুণিতক মানে হচ্ছে ওই ঘরের নাম হতো। তাহলে 6 কে 6 12, 3 18, 4 6 24, 5 6 হচ্ছে 30, 6 6 36, 6 7 42, এইভাবে করে চলতে থাকবে। যেহেতু এখানে নির্দিষ্ট কোনো আমাকে মান দেয় নাই, যার কারণে আমি বলতে পারবো না যে কতদূর পর্যন্ত যাবো। কিন্তু এখানে যেহেতু 36 দিছে, তারপর আমি একটা সংখ্যা বাড়তি করে নিলাম। এখন আমাদের মজার ব্যাপার হচ্ছে, অতএব নির্ণীয় সেট সমান হচ্ছে, এই জায়গায় যেহেতু আমাকে এটারই সেট বের করতে বলছে, তালিকা পর্যন্ত প্রকাশ করতে বলছে, তাহলে আমাকে এখানে যেটা যেটা মিলবে সেটা সেটা আমাকে নিতে হবে। খেয়াল করি এখানে, তাহলে মিলতেছে কি কি, হচ্ছে 6 12 18 এবং 36, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করা যায় তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, আসলে ঘ নাম্বার প্রশ্নটা আমাকে করে দিতে হবে এমনটা না। ঘ নাম্বার প্রশ্ন এবং আমি যে ক নাম্বার প্রশ্নটা দেখাইছি, এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা সেম, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ।